এই ভিডিওতে আমরা ক্লাস 12 এর সেমিস্টার 3 তে যে কম্পিউটার অ্যাপ্লিকেশন রয়েছে WBCHS এর বোর্ডে সেখান থেকে এক এক করে আমরা স্টার্ট করব। তো এখানে যে সিলেবাসটা রয়েছে আমাদের সিলেবাসটা একটু দেখে নিই। সিলেবাসের মধ্যে দুটো ইউনিট রয়েছে। ফার্স্টে যেটা রয়েছে সেখানে রয়েছে পাইথন প্রোগ্রামিং, আর ইউনিট 2 তে রয়েছে ই কমার্স। মার্কস ডিস্ট্রিবিউশন দেখে নিই। মার্কস ডিস্ট্রিবিউশন হচ্ছে পাইথন প্রোগ্রামিং এর উপর রয়েছে 25 মার্কস, আর ই কমার্সের উপর রয়েছে 10 মার্কস। টোটাল 35 মার্কসের এক্সাম, আর টোটালটা হবে এমসিকিউ বেস। তাহলে আমাদের এখানে যদি আমরা দেখি তাহলে 25 মার্কস রয়েছে পাইথনে। তাহলে আমরা প্রথমে স্টার্ট করব পাইথন প্রোগ্রামিং দিয়ে, এক এক করে ভিডিও আপলোড করব। ভিডিও একটু লেন্দি হবে, ঠিক আছে, কিন্তু টোটাল ডিটেলসে থাকবে। সো তোমরা ভিডিওটা ভালোভাবে দেখবে। যদি কোনো জায়গাতে বুঝতে না পারো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আমি ট্রাই করছি খুব ডিটেলসে এক একটা টপিককে বোঝানোর। তা সত্ত্বেও যদি তোমাদের কোনো ডাউট থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কোন জায়গাতে তোমাদের ইস্যু হচ্ছে। তাহলে সেই রিগার্ডিং আমি ট্রাই করব আরও একটা ভিডিও দিয়ে দেওয়ার, ঠিক আছে। তাহলে পাইথনের মধ্যে আমাদের কি কি রয়েছে দেখে নাও। ফ্যামিলিয়ারাইজেশন উইথ দ্য বেসিক অফ পাইথন প্রোগ্রামিং, knowledge of data types, operators, expression, statement, type conversion and input output, array, flow control, conditional statement, iterative statement, string, list, introduction to Python modules আর ফাংশন। বাস এই কিছুই রয়েছে। তোমরা ফিউচারে যখন পড়বে এর থেকেও আরো অনেক ডেপথে কনসেপ্ট থাকবে, যেমন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং একটা কনসেপ্ট থাকবে। তো সেগুলো তোমাদের এখানে নেই। তাহলে চলো আমরা শুরু করি। পাইথন প্রোগ্রামিং এর প্রথম যেটা রয়েছে ফ্যামিলিয়ারাইজেশন উইথ দ্য বেসিক অফ পাইথন প্রোগ্রামিং, এখান থেকে আমরা শুরু করছি। তাহলে চলো এখানে যাই। তো পাইথন প্রোগ্রামিং শুরু করার আগে আমি একটু বেসিক বলে নিই যে প্রোগ্রামিং কনসেপ্ট জিনিসটা কি। তাহলে যদি আমি নর্মালি দেখি যে প্রোগ্রামিং এই যে কনসেপ্টটা আমাদের সিলেবাসে কি আছে, আমাদের সিলেবাসে রয়েছে পাইথন প্রোগ্রামিং। আমাদের সিলেবাসে কি রয়েছে? পাইথন প্রোগ্রামিং, বা একে আমরা বলি পাইথন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। পাইথন ল্যাঙ্গুয়েজ, পাইথন ল্যাঙ্গুয়েজ। যদি এরকম হয় যে তুমি কোন কোন ল্যাঙ্গুয়েজ জানো কম্পিউটারে, তাহলে দেখবে আমরা বলি পাইথন ল্যাঙ্গুয়েজ, সি++, এসব। তাহলে পাইথন একটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে কিসের ল্যাঙ্গুয়েজ? কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। এটা একটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, এটা একটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। তাহলে ল্যাঙ্গুয়েজ কি? দেখো, ল্যাঙ্গুয়েজ আমরা সবাই জানি, ল্যাঙ্গুয়েজ ভাষা। ভাষার মাধ্যমে কি করা হয়? এক ব্যক্তি অপর ব্যক্তির সাথে কমিউনিকেট করার জন্য আমরা কি ইউজ করি? ভাষা ইউজ করি। তো এই ক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল নিই। ধরো একটা ব্যক্তির নাম হচ্ছে এ আর অপর ব্যক্তির নাম হচ্ছে বি। ধরো না এ ব্যক্তি অনলি ইংলিশ জানে আর বি ব্যক্তি ধরে নাও অনলি হিন্দি জানে। তাহলে এ ব্যক্তি আর বি ব্যক্তির মধ্যে যে কথোপকথন হবে, যে কমিউনিকেশন হবে, তাহলে তারা কমিউনিকেশন করবে কিভাবে? কারণ এ যদি কিছু বলে ইংলিশে বিকে, বি বুঝতে পারবে না, আবার বি যদি একে কিছু বলে বুঝতে পারবে না। তাহলে সেই ক্ষেত্রে কি ইউজ করা হয়? একজন থার্ড ব্যক্তির ইন্ট্রোডিউস করা হয় যে অ্যাজ এ ট্রান্সলেটর হিসাবে কাজ করবে। সে কি করবে? ইংলিশটাকে হিন্দিতে ট্রান্সলেট করে একে বলে দেবে বিকে, আবার হিন্দি থেকে ইংলিশে কনভার্ট করে দেবে। তাহলে এই যে ব্যক্তিটা ইউজ করা হচ্ছে সে কিভাবে কি হিসাবে কাজ করছে? অ্যাজ এ ট্রান্সলেটর, অ্যাজ এ ট্রান্সলেটর, এজ এ ট্রান্সলেটর হিসাবে সে কাজ করছে। তাহলে ট্রান্সলেটর, দেখো এই ক্ষেত্রে ট্রান্সলেটর কি করতে পারে? ট্রান্সলেটর অপশন কি কি হতে পারে? যে টোটাল আমি এ ব্যক্তি, আমি না, এ ব্যক্তি যে কথাটা বলবে সেই টোটাল কথাগুলোকে একবারে বলে দিতে পারে বিকে, মানে টোটালটাকে অ্যাট এ টাইম, টোটাল অ্যাট এ টাইম, পুরোটাকে একবারে, টোটাল অ্যাট এ টাইম। আর কি করতে পারে? আর করতে পারে লাইন বাই লাইন, এক এক লাইন করে বলে দিতে পারে। তাহলে দুটো পসিবিলিটি আছে, হয় টোটালটাকে একবারে বলে দেবে বিকে ট্রান্সলেট করে, না হলে কি করবে? লাইন বাই লাইন ট্রান্সলেট করে দেবে। তো সেম এই জিনিসটা যদি আমি কম্পিউটার আর একজন হিউম্যানের মধ্যে দেখি, ধরো একজন ব্যক্তি আছে আর আরেকজন হচ্ছে কম্পিউটার। এখানে কিন্তু কোনো ব্যক্তি নেই, এখানে একটা হচ্ছে হিউম্যান, একটা হচ্ছে কম্পিউটার। তো এই দুজনের মধ্যে যদি আমরা কমিউনিকেশন করতে চাই তাহলে কি হবে?
দেখো হিউম্যান সাধারণত আমরা কি জানি, আমরা সাধারণত ইংলিশ বা এইসব ভাষা নর্মালি ইউজ করি, ইংলিশ, হিন্দি, বেঙ্গলি এসব। কিন্তু কম্পিউটার যে ভাষা বোঝে সেটা হচ্ছে বাইনারি ল্যাঙ্গুয়েজ। বাইনারি ল্যাঙ্গুয়েজ, বাইনারি ল্যাঙ্গুয়েজকে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এখানে কি থাকে, অনলি 0 আর 1 থাকে, 0 আর 1, ঠিক আছে। 0 মিন্স লো ভোল্টেজ সিগন্যাল আর 1 মিন্স হাই ভোল্টেজ সিগন্যাল। লো আর এটা হচ্ছে হাই ভোল্টেজ সিগন্যাল। তাহলে এবার কমিউনিকেশন হবে কিভাবে? দেখো এখানেও কিন্তু কমিউনিকেশন করা ডিফিকাল্ট। তো এই জন্য কি করেছে যারা কম্পিউটার এক্সপার্ট, তারা এখানে তো সিমিলার আমাকে ট্রান্সলেটর নিয়ে আসতেই হবে। তাহলে এখানে যে ট্রান্সলেটরে এর প্রিভিয়াসলি পার্সন ইউজ করা হয়েছিল, এখানে কোনো পার্সন ইউজ করা হয় না, এখানে ইউজ করা হয় একটা সফটওয়্যার। একটা কি ইউজ করা হয়? সফটওয়্যার। তাহলে যে কি করবে, যে কি করবে, হিউম্যান মানে যে কম্পিউটার চালায় তাকে আমরা কি বলে থাকি? ইউজার। কম্পিউটার যারা চালায় তাদেরকে আমরা কি বলি? ইউজার। তাহলে ইউজার আর কম্পিউটারের মধ্যে ইন্টারাকশন বিল্ড করার জন্য কি করবে? একটা ট্রান্সলেটর সফটওয়্যার ইনস্টল করবে। আর এই সফটওয়্যারটা কি করবে? কম্পিউটারের সাথে কমিউনিকেট করতে হেল্প করবে। এই যে সফটওয়্যার, ট্রান্সলেটর সফটওয়্যার হচ্ছে, ট্রান্সলেটর হচ্ছে একটা সফটওয়্যার। তাহলে এই সফটওয়্যারটাও সেম কাজ করবে। ইউজার যে টোটাল ইনস্ট্রাকশন, এই যে টোটাল কনসেপ্টটাকে আমরা এই ক্ষেত্রে আমরা কি বলবো? এগুলোকে বলবো ইনস্ট্রাকশন। এগুলোকে আমরা কি বলবো? যখন এই যে হিউম্যানের ক্ষেত্রে আমরা যে কথাগুলো বলি, এই ক্ষেত্রে আমরা কি বলবো? কম্পিউটারের ক্ষেত্রে ইনস্ট্রাকশন। হিউম্যান যেটা লিখবে সেটাকে আমরা কি বলবো? ইনস্ট্রাকশন অর স্টেটমেন্ট। স্টেটমেন্ট, ঠিক আছে। তাহলে ইনস্ট্রাকশন বা স্টেটমেন্ট যেটা আমরা কম্পিউটারকে দিব, এবার এই যে ট্রান্সলেটর সফটওয়্যারটা সে কি করবে? কম্পিউটারকে সেটাকে ট্রান্সলেট করে 0-1 কনভার্ট করে বলে দেবে। আর কম্পিউটার সেটাকে তার মতো করে সে প্রসেসিং করে যদি কোনো রেজাল্ট শো করার থাকে তাহলে সে রেজাল্ট শো করিয়ে দেবে। এখানেও সেম যে ট্রান্সলেটর সফটওয়্যারটা রয়েছে, সেই সফটওয়্যারটাও সেম আগের মতোই হয় টোটাল ইনস্ট্রাকশনটাকে, হয় টোটাল ইনস্ট্রাকশনটাকে একবারে করবে, টোটাল ইনস্ট্রাকশনকে এট এ টাইম কনভার্ট করবে, এট এ টাইম অর লাইন বাই লাইন, সেম আগের মতোই লাইন বাই লাইন। তাহলে যদি একবারে করে তাহলে তাকে বলা হয় কম্পাইলার, কম্পাইলার ট্রান্সলেটর। আর যদি লাইন বাই লাইন করে তাহলে তাকে বলা হয় ইন্টারপ্রেটার, ইন্টারপ্রেটার। তাহলে এইখানে আমরা দুটো কনসেপ্ট জানছি, একটা হচ্ছে কম্পাইলার, একটা হচ্ছে ইন্টারপ্রেটার। তাহলে কম্পাইলার কি করে? কম্পাইলার করে টোটাল ইনস্ট্রাকশনকে এট এ টাইম কনভার্ট করে দেয় মেশিন কোডে। আর ইন্টারপ্রেটার কি করে? লাইন বাই লাইন ইনস্ট্রাকশনকে কনভার্ট করে মেশিন কোডে। এটাই হচ্ছে ডিফারেন্স। তাহলে এখানে আমরা আরেকটা জিনিস দেখেছিলাম যেটা হচ্ছে প্রোগ্রামিং ওয়ার্ডটা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বা এখানে দেখো এই যে পাইথন প্রোগ্রামিং টপিকে কি আছে? পাইথন প্রোগ্রামিং। তাহলে এই যে প্রোগ্রামিং, তাহলে এবারে একটু এর ডিটেলসে চলে আসি যে কনসেপ্টটা কি বলেছে। দেখো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আমি ডাইরেক্টলি এখান থেকে চলে আসি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি? যদি আমি দেখি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর ডেফিনেশনটা দেখি, তাহলে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ এ ফর্মাল ল্যাঙ্গুয়েজ দ্যাট provides a set of rules and instruction for communicating with a computer to perform specific task or operation। একটা পার্টিকুলার টাস্ককে করার জন্য আমরা কি করব? কমিউনিকেট করার জন্য আমরা কি করব? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করব। কার সাথে? কম্পিউটারের সাথে। সিমিলারলি আমি বাংলাতেও যদি দেখি তাহলে কি হচ্ছে? একটি প্রোগ্রামিং ভাষা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো একটি আনুষ্ঠানিক ভাষা যার মাধ্যমে কম্পিউটারকে বিভিন্ন কাজ করার নির্দেশ দেওয়া হয়। তাহলে আমরা বিভিন্ন কাজ করার জন্য নির্দেশ কিসের সাহায্যে দিই? প্রোগ্রামিং এর সাহায্যে দিই, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাহায্যে দিই। এই ভাষার সাহায্যে
এই ভাষার সাহায্যে প্রোগ্রাম লেখা হয়, যা কম্পিউটার কিভাবে কাজ করবে তা নির্ধারণ থাকে। কম্পিউটার কিভাবে সেটাকে কাজ করবে সেটা আমরা এই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে নির্ধারণ করে বলে দিই। কিছুগুলো পপুলার ল্যাঙ্গুয়েজ হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পাইথন, সি, সি প্লাস প্লাস, জাভা, জাভাস্ক্রিপ্ট ইত্যাদি। কিছু এখানে পয়েন্টও লিখে দিয়েছি, যেমন প্রোগ্রামিং ভাষা, এর মানে হচ্ছে কম্পিউটারের ভাষা। এটি মানুষের যুক্তিক কম্পিউটারকে বোঝাতে সাহায্য করে। প্রতিটি প্রোগ্রামিং ভাষার নিজস্ব সিনট্যাক্স থাকে বা নিয়ম থাকে। সিনট্যাক্স মানে নিয়ম, মানে কি, তুমি যদি পাইথন করো, এখানে যেহেতু আমাদের সিলেবাসে পাইথন রয়েছে, তাহলে পাইথনের একটা ডিফারেন্ট সিনট্যাক্স থাকবে। সি তে করলে সি এর ডিফারেন্ট, সি প্লাস প্লাসে করলে সি এর প্লাস প্লাসের ডিফারেন্স একটা সিনট্যাক্স থাকবে। যেমন যদি কেউ ইংলিশে কথা বলে তার জন্য একটা ডিফারেন্ট সিনট্যাক্স থাকে, যদি কেউ হিন্দিতে বলে তার জন্য ডিফারেন্ট সিনট্যাক্স থাকে, আবার বেঙ্গলিতে যদি কেউ কথা বলি তাহলে তার জন্য যেমন ডিফারেন্ট সিনট্যাক্স থাকে। সিমিলার ওয়েতে কম্পিউটার ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও যখন তুমি পাইথন, সি, সি প্লাস প্লাস করবে, প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য ডিফারেন্ট সিনট্যাক্স থাকবে। নেক্সট চলে আসি, তুমি যদি কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে চাও তাহলে আমরা সাধারণত প্রথমে কি করি, ধরো ইংলিশ ল্যাঙ্গুয়েজ তুমি শিখতে চাইছো, তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আমরা প্রথমে কি করি, প্রথমে আমরা আলফাবেট দিয়ে শুরু করি, দেন আলফাবেট হয়ে গেলে ওয়ার্ড, দেন ওয়ার্ড হয়ে গেলে সেন্টেন্স, সেন্টেন্স থেকে মুভ করে লিখি প্যারাগ্রাফ। তাহলে আমি যদি এখানে বলি যে প্যারাগ্রাফের ডেফিনেশন বা প্যারাগ্রাফ কি, তাহলে আমি বলতে পারি না প্যারাগ্রাফ ইজ এ কালেকশন অফ সেন্টেন্স। তাহলে প্যারাগ্রাফ কি হচ্ছে, প্যারাগ্রাফ হচ্ছে কালেকশন অফ সেন্টেন্স। সিমিলারলি যদি তুমি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চাও, তাহলে এখানে আমরা পাইথনের জন্য করছি, তাহলে তুমি যদি পাইথন ল্যাঙ্গুয়েজ শিখতে চাও তাহলে কি করতে হবে, তোমাকে প্রথমে জানতে হবে আলফাবেট, ডিজিট আর স্পেশাল সিম্বল, এগুলোকে বলা হয় ক্যারেক্টার সেট। ক্যারেক্টার সেট, ক্যারেক্টার সেট। দেন এগুলো হয়ে যাওয়ার পর আমরা শিখব কনস্ট্যান্ট, ভেরিয়েবল, কিওয়ার্ড। এগুলো হয়ে যাওয়ার পর আমরা নেক্সট শিখব ইনস্ট্রাকশন। আর ইনস্ট্রাকশন, আমি যদি অনেকগুলো ইনস্ট্রাকশন একসাথে লিখি তাহলে তাকে বলা হয় প্রোগ্রাম। সিমিলারলি এই ক্ষেত্রে যদি আমি বলি প্রোগ্রামের ডেফিনিশন কি, তাহলে প্রোগ্রামের ডেফিনিশন কি হচ্ছে সেট অফ ইনস্ট্রাকশন। অনেকগুলো ইনস্ট্রাকশনকে যদি তুমি পরপর করে লিখো তাকে আমরা বলবো প্রোগ্রাম। তাহলে যদি আমরা পাইথনের কোনো প্রোগ্রাম লিখি, সেই ক্ষেত্রে আমরা কি করব, এক জায়গাতে আমরা কিছু পাইথনের কোড লিখব, তাহলে এরকম লাইন বাই স্টেটমেন্ট কিছু লিখবো, ইনস্ট্রাকশন। তাহলে এই যে ইনস্ট্রাকশন আমি লিখেছি, এই ইনস্ট্রাকশন একে আমরা বলবো সোর্স কোড। একে আমরা কি বলবো, সোর্স কোড। একে আমরা কি বলবো, সোর্স কোড। ঠিক আছে, দেন তাহলে এবার আমাদের কি জানতে হবে, আরেকটা জিনিস জানা খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ফাইল এক্সটেনশন। এই জিনিসটা জানা খুব ইম্পর্টেন্ট। যদি তুমি পাইথন প্রোগ্রামিং বা যে কোনো কিছু যদি তুমি কাজ করো, ফাইল এক্সটেনশন জানা খুব কিন্তু ইম্পর্টেন্ট। ধরে নাও তুমি ধরো আমি এখানে কিছুগুলো এক্সাম্পল নিচ্ছি, a.mp3, দেন আমি লিখেছি b.mp4, c, আচ্ছা এই রাখি, সবগুলো নাম এই রাখি, a.pdf, a.jpg। এই চারটা আমার কাছে সামথিং কিছু লেখা আছে। তাহলে এই চারটার মধ্যে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে বলো তো কোনটা কি, দেখবে তুমি বলবে যে এটা অডিও সামথিং কিছু, এটা অডিও রিলেটেড, এটা ভিডিও রিলেটেড, এটা ডকুমেন্ট রিলেটেড, আর এটা হচ্ছে ইমেজ রিলেটেড। তো তুমি ভালোভাবে যদি দেখো সবের নাম তো এই আছে, এ এ এ এ এ। তাহলে কি করে তুমি বুঝলে যে এটা অডিও, এটা ভিডিও, এটা ডকুমেন্ট, এটা ইমেজ? দেখো এই যে ডট, এই ডটের পরে যেটা লেখা আছে mp3, এটা দেখে বুঝেছো। তো এই যে ডটের পরে যেটা লেখা থাকবে এটাই হচ্ছে এক্সটেনশন, ফাইলের এক্সটেনশন, সেই ফাইলটার এক্সটেনশন। তাহলে এটাকে কি বলা হয়, এক্সটেনশন। তাহলে সেম যদি তুমি কোনো পাইথনের সোর্স কোড লিখো, তাহলে পাইথনকে পাইথন ফাইলে সেভ করতে হবে। তো এর জন্য যে ইউজ হয় সেটা হয় .py। এছাড়াও ইউজ করা হয় .py w or
PYI এই তিনটা এক্সটেনশন ইউজ করা হয়, বা ডট PYI টাই সবচেয়ে বেশি ইউজ করা হয় এবং এটাই সবচেয়ে পপুলার। এছাড়াও এই দুটো ইউজ করা হয়। তাহলে পাইথনে যদি কোনো আমরা ইনস্ট্রাকশন লিখি, তাহলে সেটাকে পাইথন ফাইল বোঝাবার জন্য আমরা কি করব, আমরা যে ইনস্ট্রাকশনগুলো লেখার পর আমরা যখন তাকে সেভ করব, সেভ করার সময় আমি কি দিয়ে সেভ করব, .py। পরের एग्जांपल দেওয়া আছে, কোনো অসুবিধা নেই তোমাদের, ঠিক আছে। তাহলে চলে আসি নেক্সট টপিকে। নেক্সট হচ্ছে ইন্ট্রোডাকশন টু পাইথন। তাহলে পাইথনের এবার আমরা ইন্ট্রোডাকশনটা দেখব। তাহলে পাইথন হলো একটি ওপেন সোর্স, দেখো এখানে একটা ওয়ার্ড আছে ওপেন সোর্স। তাহলে ওপেন সোর্সের মানে হচ্ছে ফ্রি, যেটা তুমি ইন্টারনেট থেকে ফ্রি ডাউনলোড করে নিতে পারো আর ইউজ করতে পারো, এর জন্য কোনো তোমাকে কিন্তু পে করতে হবে না। দেন আছে অবজেক্ট ওরিয়েন্টেড, এটা তোমাদের সিলেবাসে নেই কিন্তু পাইথনের একটা ইম্পর্টেন্ট এরিয়া, একে বলা হয় উপস কনসেপ্ট, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্ট, ঠিক আছে। এখানে সমস্ত জিনিস কিভাবে ইউজ করা হয়, ক্লাস এন্ড অবজেক্ট, এইটুকু তোমরা এখন জেনে রাখো। দেন হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই যে হাই লেভেল একটা ওয়ার্ড আছে, এর মিনিং হচ্ছে যে পাইথন হচ্ছে একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে হাই লেভেল কেন বলা হয়েছে দেখো, ধরো আমি বা তোমরা, ধরো ইংলিশ তোমাদের কাছে খুব ডিফিকাল্ট, ইংলিশ ল্যাঙ্গুয়েজ তোমাদের কাছে খুব ডিফিকাল্ট, তুমি বাংলা জানো আর তোমার ইংলিশ বুঝতে খুব ডিফিকাল্ট লাগছে, তাহলে তুমি কি বলবে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা খুব ডিফিকাল্ট আমার জন্য, ভেরি হাই, আমার এরকম কিছু বুঝতেই পারছি না, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ভেরি হাই ল্যাঙ্গুয়েজ আমার জন্য। সিমিলারলি যদি একটা কম্পিউটার বলে, তাহলে কম্পিউটার কি বোঝে, কম্পিউটারে বোঝে 0 আর 1। আর এবার যদি তাকে বুঝতে হয় ইংলিশ লাইক স্টেটমেন্ট, আর আমরা কোডটা কিসে লিখছি, ইংলিশ লাইক স্টেটমেন্টে, তাহলে ইংলিশ লাইকটা কম্পিউটারের জন্য হয়ে যাচ্ছে না খুবই ডিফিকাল্ট বা হাই, সেই জন্য একে বলা হয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তাহলে যে ধরনের ইনস্ট্রাকশনে ইংলিশ লাইক স্টেটমেন্ট ইউজ করা হয় সেই ধরনের ল্যাঙ্গুয়েজকে বলা হয় হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। নেক্সট পয়েন্টে চলে যাই। 1991 সালে নেদারল্যান্ডের সেন্টার ফর ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্সে ডাচ প্রোগ্রামার গুইডো ভ্যান রসম এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি সৃষ্টি করেন। তাহলে ক্রিয়েটরকে এটা বানিয়েছিল গুইডো ভ্যান রসম, কত সালে, 1991 সালে, ঠিক আছে। আর তিনি একজন কি ছিলেন, ডাচ প্রোগ্রামার। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দুটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। ফার্স্ট ওয়ান হচ্ছে এবিসি ল্যাঙ্গুয়েজ আর সেকেন্ড ওয়ান হচ্ছে মডিউলার 3 ল্যাঙ্গুয়েজ। দেন বিবিসির একটি জনপ্রিয় কমেডি শো মন্টি পাইথন ফ্লাইং সার্কাসের দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি এটির নাম দেন পাইথন। তাহলে পাইথন নামটি কোথা থেকে এসেছে, একটা কমেডি শো ছিল মন্টি পাইথন ফ্লাইং সার্কাস, সেইখান থেকে এই যে পাইথন ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটা থেকেই সে অনুপ্রাণিত হয়ে তার যে ল্যাঙ্গুয়েজটা সে বানিয়েছিল সেই ল্যাঙ্গুয়েজটা সে নাম দিয়েছিল পাইথন ল্যাঙ্গুয়েজ, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পাইথন। পাইথনের লোগোতে জড়ানো অবস্থায় দুটি সাপের ছবি থাকে, এই যে একটা দুটো সাপের ছবি আছে। ইতিহাসটা একটু দেখে নিই, পাইথনের উদ্ভাবক ও ইতিহাস। তাহলে পাইথনের উদ্ভাবককে গুইডো ভ্যান রসম। তাহলে গুইডো ভ্যান রসম একজন ডাচ প্রোগ্রামার, তিনি 1980-র দশকে সিডব্লিউআই এর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাম উইস্কেন্ডে অ্যান্ড ইনফরমেটিকা নেদারল্যান্ডে কর্মরত ছিলেন। 1989 সালে তিনি শীতকালীন ছুটিতে একটি নতুন প্রোগ্রামিং ভাষা তৈরি করার সিদ্ধান্ত নেন। তাহলে এই যে তার ভাষাটা তৈরি করবে, তার লক্ষ্যটা কি ছিল, তার লক্ষ্য ছিল যে সাধারণ প্রোগ্রামারের জন্য সহজবোধ্য হওয়া, যেমন সাধারণ প্রোগ্রামাররাও তাকে ইজি ভাবে ইউজ করতে পারে, এটাই তার মেন লক্ষ্য ছিল। দেন শিক্ষণ ও ব্যবহারের উপযোগী, খুব কার্যকরী যেমন হয় সেইটা, আর কম কোডে বেশি কাজ ক্ষমতা সম্পন্ন যেমন হয়, এই তিনটা তার লক্ষ্য নিয়ে, এই বেসিক্যালি এই লক্ষ্যগুলো নিয়ে সে একটা ল্যাঙ্গুয়েজ বানার নেয়। এবার এইখানে আমরা একটা পেয়েছিলাম ডাচ প্রোগ্রামার, তাহলে এটার মিনিংটা দেখে নিই। গুইডো ভ্যান রসম একজন ডাচ প্রোগ্রামার, অর্থাৎ তিনি নেদারল্যান্ড দেশের নাগরিক। যেমন ইন্ডিয়াতে যারা বসবাস করে, ইন্ডিয়া
আমরা ইন্ডিয়ান হচ্ছি, তাহলে আমরা কি লিখি ইন্ডিয়ান। তো সিমিলারলি যারা নেদারল্যান্ডে বসবাস করে তাদেরকে বলা হয় ডাচ। দেখো এখানে লিখে দিয়েছি, ডাচ শব্দটি এখানে জাতীয়তা বোঝাতে ব্যবহৃত হয়েছে, যেমন ডাচ নেদারল্যান্ডস। ঠিক আছে। পাইথন নামের পেছনের গল্প। অনেকেই মনে করেন পাইথন শব্দটি সাপ থেকে এসেছে, কিন্তু আসলে তা নয়। গুডওয়ে রসম মন্টি পাইথন ফ্লাইং সার্কাস নামে একটি ব্রিটিশ জনপ্রিয় কমেডি শো এর ভক্ত ছিলেন, তাই তিনি ভাষার নাম দেন পাইথন। এই যে এটা হচ্ছে, তাহলে এই যে পাইথন, এইখান থেকে সে অনুপ্রাণিত হয়ে তার যে ল্যাঙ্গুয়েজটার নাম দিয়েছিল পাইথন। ঠিক আছে। এবারে পাইথনের আমি কিছু যদি ভার্সন দেখি, পাইথনের ভার্সন পাইথন 1 রিলিজ হয়েছিল 1991 সালে, আর পাইথন 2 রিলিজ হয়েছিল 2000 সালে, আর পাইথন 3 হয়েছিল 2008 সালে। ঠিক আছে। তোমাদের যেহেতু পাইথন হচ্ছে এমসিকিউ বেস, এই যে তোমাদের টোটাল মানে থার্ড সেমিস্টারটা টোটালটাই হচ্ছে তোমাদের এমসিকিউ, তাহলে একটু ডিটেইলসে পড়লে দেখবে এইগুলো থেকে অনেক কোশ্চেন থাকতে পারে। দেখবে এরকম দিয়ে দিতে পারে যে পাইথন 3 কত সালে এসেছিল, এরকম ভাবে ভ্যারাইটিজ অফ কোশ্চেন তোমাদের কিন্তু হতে পারে, সেই জন্য একটু ডিটেইলসে দেখবো। আর অলরেডি আমি অনেকটা নোটস করে লিখে দিয়েছি, আর তোমরা কি করবে, টোটালটা যদি পারো তাহলে খাতাতেও লিখে নিতে পারো, বা কোন একটা পার্টিকুলার বই তোমরা চাইলে ফলো করতে পারো। দেন নেক্সট চলে আসি ফিচার্স অফ পাইথন। যদি ফিচার্স দেখি তাহলে হচ্ছে সিম্পল, ইজি টু ইউজ, ওপেন সোর্স, হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, পোর্টেবল, প্রসিডিউর এন্ড অবজেক্ট ওরিয়েন্টেড, ইন্টারপ্রেটেড, এক্সটেন্সিবল, এমবেডেড, হিউজ লাইব্রেরি, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, আর ডেটাবেস কানেক্টিভিটি। অনেকগুলো বৈশিষ্ট্য আছে পাইথনের। তার মধ্যে যদি এখান থেকে কোশ্চেনে কি রকম হতে পারে, কোশ্চেনে বলতে পারে যে পাইথন কি ধরনের, ইটস এ প্রসিডিউর আর অবজেক্ট ওরিয়েন্টেড, এই রিলেটেড প্রশ্ন হতে পারে। তো এর জন্য আমি ডিটেইলসও নিচে দিয়েছি, চলো নিচে চলে আসা যাক। দেখো এক নম্বর হচ্ছে সিম্পল এন্ড ইজি টু লার্ন। কি বলেছে, পাইথন হ্যাজ এ ক্লিয়ার and readable syntax. Python totally clear and readable syntax. পাইথনের সিনট্যাক্স ও নিয়ম কানুন সহজ ও পরিষ্কার, নতুনদের শেখার জন্য খুব উপযোগী। তাহলে পাইথন ল্যাঙ্গুয়েজের নতুনদের শেখার জন্য খুব উপযোগী। দুই নম্বর হচ্ছে ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ। একটু আগে দেখলাম ইন্টারপ্রিটেড মানে কি, লাইন বাই লাইন। ঠিক আছে। পাইথন কোড ইজ এক্সিকিউটেড লাইন বাই লাইন ইউজিং এ ইন্টারপ্রিটার। তাহলে একটি ইন্টারপ্রিটার ব্যবহার করে এক লাইন করে কোড চালায়, এক লাইন করে কোড চালায়। ঠিক আছে। তাহলে এক লাইন হলে তা ডিবাগ করা ইজি হয়। ডিবাগ মানে কোড কারেকশন। তিন নম্বর হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। পাইথন অ্যাবস্ট্রাক্ট কমপ্লেক্স মেশিন লেভেল ডিটেইলস। এটি একটি উচ্চ স্তরের ভাষা যা হার্ডওয়্যারের জটিলতা থেকে মুক্ত রাখে। নেক্সট হচ্ছে ফ্রি এন্ড ওপেন সোর্স। Anyone can download, use and modify Python for free. তুমি চাইলে সেটাকে ডাউনলোড করে মডিফাইও করে নিতে, ইউজও তো ফ্রি। ঠিক আছে। আর তুমি চাইলে সেটাকে মডিফাইও করতে পারো। পাইথন একটি উন্মুক্ত সোর্স ভাষা, যে কেউ এটি ব্যবহার ও পরিবর্তন করতে পারে। দেন হচ্ছে পোর্টেবল। পোর্টেবল ওয়ার্ডটা দেখবে তোমরা ইয়েতে শোনো, যখন মোবাইলে সিম পোর্ট করি, এই ক্ষেত্রে এক টেলিকম থেকে আরেক টেলিকমে যাওয়া, নাম্বার উইদাউট চেঞ্জিং ইওর নাম্বার। তাহলে তোমার নাম্বার চেঞ্জ না করে তুমি যদি করো তাহলে সেটাকে পোর্টেবিলিটি কনসেপ্ট বলা হয়। তাহলে পাইথন কোড ক্যান রান অন ডিফারেন্ট প্ল্যাটফর্মস, উইন্ডোজে, ম্যাক, লিনাক্স উইদাউট মডিফিকেশন। কোনো মডিফিকেশন ছাড়াই তুমি কিন্তু তোমার পাইথন প্রোগ্রামটা তুমি এক সিস্টেম থেকে আরেক সিস্টেমে রান করতে পারবে। পাইথন কোড পরিবর্তন না করে বিভিন্ন প্ল্যাটফর্মে চালানো। প্ল্যাটফর্ম মানে কি, প্ল্যাটফর্ম মানে হচ্ছে সিস্টেম, যেমন উইন্ডো, লিনাক্স, এগুলোকে বলা হয় প্ল্যাটফর্ম বা সিস্টেম। ঠিক আছে। প্ল্যাটফর্ম মানে হচ্ছে তোমার অপারেটিং সিস্টেমটা। নেক্সট হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড এন্ড প্রসিডিউর ওরিয়েন্টেড। তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড ইট সাপোর্ট বোথ অবজেক্ট ওরিয়েন্টেড কে কি বলা হয়, উপস, আর প্রসিডিউরাল ওরিয়েন্টেড দুটো স্টাইল কিন্তু সাপোর্ট করে। তাহলে পাইথন অবজেক্ট ওরিয়েন্টেড এবং প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং দুটোই কিন্তু সমর্থন করে। এক্সটেন্সিভ লাইব্রেরি,
comes with a large extensive library and many third parties module। তাহলে এতে রয়েছে বিশাল স্ট্যান্ডার্ড লাইব্রেরি, যার সাহায্যে কি হয় আমার অনেক কিছু কাজ করতে অনেক সুবিধা হয়, আর অনেক থার্ড পার্টিও প্যাকেজ রয়েছে এর মধ্যে। দেন ডাইনামিক্যালি টাইপড, নো নিড টু ডিক্লেয়ার ভেরিয়েবল টাইপ এক্সপ্লিসিটলি। যদি তোমরা কোনো ল্যাঙ্গুয়েজ শিখেছো দেখবে তাহলে আমরা এরকম ইউজ করতাম a ইকুয়ালস টু 10, তাহলে এই 10টা কি, 10টা ইন্টিজার, তাহলে আমাকে লিখতে হতো এই যে a এর আগেটা ইন্ট, তাহলে এই যে ইন্ট, এই যে আমি বলছি যে a একটা ভেরিয়েবল, এর ডেটা টাইপটা কি ইন্টিজার, আমি বলে দিচ্ছি যে এটা কি ধরনের ভ্যালু হোল্ড করবে, ইন্টিজার টাইপের ভ্যালু হোল্ড করবে। তাহলে এই যে এটা হোল্ড, এটা আমি বলে দিচ্ছি প্রিভিয়াসলি যে এটা আমার ইন্টিজার টাইপ, তাহলে একে বলা হয় স্ট্যাটিক্যালি, ঠিক আছে। আর যদি আমি ডাইরেক্টলি পাইথন আমরা এরকম ইউজ করব না, পাইথন আমরা ইউজ করব a ইকুয়ালস টু 10, তাহলে এই 10 এর ভ্যালুটার উপর ভিত্তি করে এ অটোমেটিক্যালি বুঝে যাবে যে আমি কি ধরনের, আমি হচ্ছি ইন্টিজার ধরনের। তাহলে এই জন্য একে বলা হয় ডাইনামিক্যালি টাইপ। রান টাইমে সে বুঝে যাবে যে তার ডেটার উপর ভিত্তি করে সে তার টাইপটা, সে কি ধরনের ডেটা হোল্ড করছে সেটা সে বুঝে যাবে। ভেরিয়েবল টাইপ করার আগে থেকে ঘোষণা করার প্রয়োজন নেই, এটি রান টাইমে যখন রান হবে তখন সে অটোমেটিক্যালি নির্ধারণ করে নেবে। দেন ইট সাপোর্টস GUI প্রোগ্রামিং, can create graphical user interface using libraries Tinker or PyQt। তাহলে Tinker টিকে এন্টার বলা হয়, টিকে এন্টার আর PyQt ইত্যাদি লাইব্রেরির মাধ্যমে গ্রাফিক্যাল ইন্টারফেসের কোন অ্যাপ্লিকেশন আমরা এখানে তৈরি করি। গ্রাফিক্যাল ভিউতে দেখবে কোন অ্যাপ্লিকেশন যদি আমরা বানাই তাহলে এই ক্ষেত্রেও আমরা পাইথন ইউজ করে আমরা বানাতে পারি হেল্প অফ টিঙ্কার, টিকে এন্টার। দেন ওয়েব বেসের ক্ষেত্রে ইউজ করা হয়, মাল্টিপল ডোমেইনসে ইউজ করা হয়, ওয়েব ডেভেলপমেন্ট, এআই, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, অটোমেশন ইত্যাদি ক্ষেত্রেও কিন্তু এখন প্রচুর পরিমাণে পাইথন ইউজ করা হয়। ইউজেস অফ পাইথন, পাইথনের ব্যবহার। তাহলে পাইথনের যদি আমরা ব্যবহার দেখি, দেখো আমি লেফট সাইডে আমি ইংলিশে লিখে দিয়েছি আর সেমটাই আমি এই রাইট সাইডে আমি বেঙ্গলিতেও লিখে দিয়েছি। তাহলে তোমরা শর্ট ভাবে লিখে নিতে পারো বা স্ক্রিনশট নিয়েও লিখে নিতে পারো। পাইথন একটি শক্তিশালী এবং বহুমুখী প্রোগ্রামিং ভাষা যা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয় এর সরলতা এবং লাইব্রেরি সমর্থনের জন্য। ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে, তুমি ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে পাইথনকে ইউজ করতে পারো, ডেটা সায়েন্স ও মেশিন লার্নিং এর ক্ষেত্রেও ইউজ করতে পারো, এআই এর ক্ষেত্রে ইউজ করতে পারো। এখানে তো লাইব্রেরি, এই যে এখানে রয়েছে, এখানে লাইব্রেরি যেমন টেনসরফ্লো, পাইটর্চ দিয়ে ডিপ লার্নিং এর করা হয়। ডেস্কটপ GUI অ্যাপ্লিকেশন বানানোর জন্য টিকে এন্টার, PyQt দিয়ে তুমি এরকম ক্যালকুলেটর অ্যাপস, টেক্সট এডিটর এসব বানাতে পারো। অটোমেশন আর স্ক্রিপ্টিং, ফাইল রিনেমিং, ডেটা স্ক্রেপিং ইত্যাদি কাজে আমরা অটোমেশনের ক্ষেত্রে ব্যবহার করি। গেম ডেভেলপমেন্টে যেমন পাইগ্যাম রয়েছে, পাইগ্যামের সাহায্যে আমরা গেম ডেভেলপমেন্ট করতে পারি, 2D গেম রিলেটেড। দেন সাইবার সিকিউরিটি আর হ্যাকিং এর ক্ষেত্রে ইউজ করতে পারি। ইন্টারনেট অফ থিংকিং এর IoT এর ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, শিক্ষা ক্ষেত্রে ব্যবহার করতে পারি, আর API ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা পাইথন ব্যবহার করে থাকি। এই সাইডে রাইট সাইডে আমরা ইংলিশে লিখে দিয়েছি, আর লেফট সাইডে ইংলিশ আর রাইট সাইডে আমরা বাংলাতে লিখে দিয়েছি। নেক্সট টপিক হচ্ছে এক্সিকিউটিং এ সিম্পল হেলো ওয়ার্ল্ড প্রোগ্রাম। তাহলে সিম্পল যদি তুমি হেলো ওয়ার্ল্ড প্রোগ্রামকে রান করতে চাও পাইথনে, তাহলে কি করবে দেখো, এখানে গিয়ে তুমি লিখবে IDL, দিয়ে পর এটাতে তুমি ক্লিক করবে, আর জাস্ট এরকম তিনটা গ্রেটার দেন সিম্বলের পরে তুমি লিখবে প্রিন্ট, দেন সিঙ্গেল কোট ইউজ করতে পারো বা ডাবল কোট ইউজ করতে পারো, তুমি লিখবে হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড লেখার পেছনে একটা হিস্ট্রি আছে, মানে এরকম বলা হয় যে প্রোগ্রামিং যেহেতু এরা প্রথমে এসেছে, তাহলে এরা পৃথিবীকে স্বাগত জানাচ্ছে, বলছে হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পৃথিবীকে স্বাগত জানাচ্ছে, যেহেতু সে নতুন এসেছে, মানে প্রোগ্রামিং হচ্ছে, সেই জন্য প্রথম দেখবে তোমরা যে কোনো ল্যাঙ্গুয়েজে শিখো দেখবে প্রথম যেটা লেখা থাকে সেখানে লেখা থাকে হ্যালো ওয়ার্ল্ড। তাহলে ওই ল্যাঙ্গুয়েজটা পৃথিবীকে, আমাদের ওয়ার্ল্ডকে স্বাগত জানায়, হ্যালো ওয়ার্ল্ড এরকম ভাবে সে আর কি জানাচ্ছে। তাহলে এখানে প্রেস করে যদি আমি ইন্টার প্রেস করি, দেখো এই আউটপুটটাই কিন্তু তুমি দেখতে পাবে। এই যে সিঙ্গেল কোটের ভিতরে যা লেখা আছে অ্যাজ ইট ইজ কিন্তু সেটাই তুমি আউটপুটে দেখতে পাবে। এইভাবেই কিন্তু তোমাকে প্রোগ্রাম রান করতে হবে। এছাড়াও আছে, সেটা আমি নেক্সটে দেখব। এবার
তাহলে পাইথন প্রোগ্রামিং যে তুমি রান করবে এটা হলো একটা প্রসেস। আর আমি এই পার্টটাতে পরে আসছি, আগে এটা একটু দেখে নিই। এক্সিকিউশন মোড, দু ধরনের মোড হয়, একটা হচ্ছে ইন্টারেক্টিভ মোড আর একটা হচ্ছে স্ক্রিপ্টিং মোড। তাহলে পাইথন প্রোগ্রাম চালানোর জন্য মূলত দু ধরনের মোড ইউজ করা হয়, একটি হচ্ছে ইন্টারেক্টিভ মোড আর একটা হচ্ছে স্ক্রিপ্ট মোড। তাহলে ইন্টারেক্টিভ মোড এটা কি? This is in this mode you can type Python command directly into Python interpreter or shell. The interpreter execute each command immediately and display the result. Are ideal for testing small code snippet and Python program Python basics. তাহলে আমি চলে যাই এই জায়গাটাতে, বাংলা পাঠতে। যেহেতু তোমাদের বাংলায় বেশি ইউজ হয়েছে বুকসে, কিন্তু ফিউচারে দেখবে তোমরা বাংলা কিন্তু খুব কমই বাংলা থাকেই না, শুধু ইংলিশেই থাকে। সেজন্য ট্রাই করবে যে বাংলার সাথে সাথে যদি ইংলিশটাও আর একটু নাম বা ওয়ার্ডগুলো যদি মানে তুমি বুঝে নিতে পারো বা জেনে নিতে পারো, তাহলে খুব ভালো হয় তোমাদের জন্য, ঠিক আছে? তাহলে ইন্টারেক্টিভ মোডে আমরা পাইথনের ইন্টারপ্রেটারে সরাসরি কমান্ড টাইপ করে তাৎক্ষণিক আউটপুট দেখতে পাই, একটু আগে দেখলাম। তা সত্ত্বেও আমি আবার দেখে নিচ্ছি। আর নেক্সট পয়েন্টে কি বলেছে, এটি ছোটখাটো কোড পরীক্ষা করার বা শেখার জন্য উপযুক্ত। তাহলে দেখা যাক, আইডিয়ালি এরকম লিখবো, আইডিয়ালি লেখার পর এখানে ক্লিক করব। আর ক্লিক করার পর আমি যদি লিখি 2+3 আর লিখে এন্টার দিই, দেখবে সাথে সাথে কিন্তু তুমি তার রেজাল্ট দেখতে পাবে। আর সিমিলার আগে তো দেখলাম যে প্রিন্ট হ্যালো স্টুডেন্ট, তাহলে দেখবে তুমি হ্যালো স্টুডেন্টটা দেখতে পাচ্ছ। তাহলে এটা কি ধরনের মোড? এটা হচ্ছে ইন্টারেক্টিভ মোড। এছাড়া তুমি এটা আর কিভাবে পারবে, তুমি এখানে লিখবে পাইথন, ঠিক আছে, পাইথন এই যে কমান্ড রয়েছে এই ক্ষেত্রে এটা তো তুমি সেম কাজ কিন্তু করতে পারবে। সেম 2+3 যদি লিখো, তুমি ইন্টার প্রেস করার সাথে সাথে দেখবে এখানে আউটপুট পেয়ে যাবে। তাহলে তুমি এইভাবেও দেখতে পারো। এবার হচ্ছে তোমাদের তো সবার কম্পিউটার নেই, তাহলে তোমরা কি করতে পারো, তোমরা এই যে গুগল ক্রোম বা গুগলে গিয়ে তোমরা লিখবে ইন্টারেক্টিভ পাইথন অনলাইন, ঠিক আছে? আর এই যে সেকেন্ড ওয়েবসাইটটা রয়েছে, এই ওয়েবসাইটটার মধ্যে ট্রিঙ্কেট, এটার মধ্যে যাবে। এখানে তোমরা এডিটিং যেটা ইন্টারেক্টিভ মোডে করছো সেই কাজটাই করতে পারবে। দেখা যাক একটা করে 2+3 যদি লিখে এন্টার প্রেস করো, তাহলে দেখবে 5 চলে এসেছে। अगेन তুমি করতে পারো প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, এইভাবেও চাইলে তুমি করতে পারো। আর যদি এইভাবে হয়ে যাচ্ছে, তাহলে তোমাদের প্র্যাকটিসটা হবে। তোমরা কি করবে, যেহেতু পাইথন একটা প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট, তাহলে তোমাদের কিন্তু এটা সবচেয়ে বেস্ট হবে। তোমরা প্র্যাকটিক্যালি বেশি করবে, থিওরি থেকেও বেশি, তাহলে শিখতে পারবে। হ্যাঁ, যদি না নরমালি করো তাহলে তুমি এমসিকিউ করে করতে পারো, বাট আমি বলবো যে তোমরা ভালোভাবে কোড প্র্যাকটিস করে করে শিখতে, তাহলে সেক্ষেত্রে তোমাদেরই বেটার হবে ফিউচারের জন্য। নেক্সট, তাহলে এখানে দেখো নোট করে লিখে দিয়েছি, এই মোডে আমরা 3টি গ্রেটার দেন সিম্বল যুক্ত একটি প্রম্পট দেখতে পাই। তাহলে কোশ্চেন থাকতে পারে কটি গ্রেটার দেন সিম্বল থাকে? 3টি। এই প্রম্পটে পাইথনের কোন কোড লিখে এন্টার দেওয়ার সাথে সাথেই কোডের প্রকাশ বা রেজাল্ট প্রদর্শন করে। তাহলে বৈশিষ্ট্য কি? কোডে একটি করে লাইন করে কার্যকর হয়, তৎক্ষণিক আউটপুট পাওয়া যায়, কোডকে সেভ করে রাখা যায় না, ব্যবহৃত হয় আইডিয়ালি সেল আর টার্মিনাল। আমি দুটোতেই দেখালাম, আইডিয়ালি তো দেখলাম, আর যে ব্ল্যাক স্ক্রিনটা ছিল ওটা হচ্ছে টার্মিনাল, আমি দুভাবেই দেখালাম। 2 নম্বর হচ্ছে স্ক্রিপ্ট মোড।
স্ক্রিপ্ট মোড কি বলেছে দেখো, তার আগে এই যে পয়েন্টটা একটু বলে দিই। ইন দিস মোড ইউ রাইট পাইথন কোড ইন এ টেক্সট ফাইল উইথ এ py এক্সটেনশন। এছাড়াও তুমি কি কি করতে পারো, ডট py, আমি আগেই বললাম ডট py অর ডট pyw অর ডট pyi, এই তিনটাতেই করতে পারো, বাট মোস্ট পপুলার হচ্ছে ডট py। এটা the file is then execute as a whole using the interpreter, best suit for writing and saving full program। এটাতে সেভ করে রাখা যায়। তাহলে এখানে দেখি বাংলাটাতে স্ক্রিপ্ট মোডে আমরা কোড একটি ফাইলে ডট py এক্সটেনশন সহ লিখি এবং একসাথে রান করাই। এটি পূর্ণাঙ্গ প্রোগ্রাম তৈরির জন্য উপযোগী। আর এখানে কি করে রাখা হয়, এখানে কিন্তু আমরা সেভ করে রাখতে পারি ফাইলটিকে, কিন্তু ফিউচারের জন্য আমরা কি করে রাখতে পারি, সেভ করে রাখতে পারি। তাহলে একটা দেখি কিভাবে করব। তাহলে এখানে যাব, আমরা লিখব আইডিয়ালি, ঠিক আছে। তাহলে আইডিয়ালি লেখার পর আমরা কি করব, এখানে ফাইলে যাব, ফাইলে গিয়ে নিউ ফাইলে ক্লিক করব। নিউ ফাইলে ক্লিক করার পর এখানে লিখব প্রিন্ট হ্যালো, সিঙ্গেল কোটের মধ্যে লিখি হ্যালো ওয়ার্ল্ড। দেন কি করব, দেন এখানে যাব, দিয়ে পরে করব সেভ এজ। তাহলে সেভ এজ করলে দেখবে এখানে দেখতে পাচ্ছ ডট py, ডট pyw আর ডট py। এবার আমি কি করব, ডেস্কটপে যাব, ডেস্কটপে একটা আমি নতুন ফোল্ডার বানিয়ে নেব, ক্লাস 12, আর এর মধ্যে আমি কি করব, এই ফাইলটাকে সেভ করব। তাহলে আমি একটা যে কোনো নাম দিই, আমি নাম দিচ্ছি ডেমো বা টেস্ট ডট py। এই যে ডট py দিয়েছি, এটা হচ্ছে ফাইলটার এক্সটেনশন, এটাকে আমি সেভ করে নিলাম। এবার আমি যদি এটাকে রান করতে চাই, মিন্স এটাকে আমি বুঝতে চাই যে এটা কি কাজ করবে, তাহলে আমি কি করব, এই যে এখানে রান বাটন রয়েছে, এখানে ক্লিক করব আর রান মডিউল করব, বা তুমি ডাইরেক্টলি কিবোর্ডে F5 বোতাম প্রেস করলেও হবে। তাহলে এখানে আমি গিয়ে রানে ক্লিক করলে দেখবে সাথে সাথে হ্যালো ওয়ার্ল্ড আউটপুটে চলে আসবে। আর ফিউচারে যে সেভ বললাম, তাহলে দেখো এখানে যে ফোল্ডারটা রয়েছে আমার ডেস্কটপের মধ্যে, যে ফোল্ডারটা রয়েছে এই যে ক্লাস 12, তাহলে দেখো এখানে কিন্তু test.py অলরেডি আমার সেভ রয়ে গেছে। তাহলে রান করার জন্য কি বললাম, রান করার জন্য শর্টকাট কি হচ্ছে F5। এটা কোশ্চেনে থাকতেই পারে যে কোন কি প্রেস করে তুমি ডাইরেক্টলি পাইথন প্রোগ্রামকে রান করতে পারবে, সেটা হচ্ছে F5। F5 প্রেস করে কিন্তু তুমি ডাইরেক্টলি রান করতে পারবে। আর কিভাবে তুমি এটাকে রান করতে পারবে, আরেকভাবে পারবে, সেটাও দেখো। আমি যেখানে ফাইল আছে আমি সেই জায়গাটাতে যাই, আমি এখানে যাব, এই যে পাথ আছে এখানে যাই, এই জায়গাটাতে যাই তুমি লিখবে cmd লেখার পর লিখবে পাইথন, ফাইলের নাম দেবে, ফাইলের নাম হচ্ছে test.py। এটা লেখা এন্টার প্রেস করলে দেখবে এটা সাহায্যে তুমি এটা রান করতে পারবে, ঠিক আছে। এর বৈশিষ্ট্য কি, পুরো প্রোগ্রাম একবারে চালানো হয় টোটালটা। তুমি যদি মাল্টিপল কিছু লিখো, দেখো এখানে আমি চাইলে মাল্টিপলও লিখতে পারি। অনেকগুলো ফাইল রয়েছে, একটু ক্লোজ করে নিই। এখানে আমি হ্যালো ওয়ার্ল্ড লিখেছি, দেন আমি লিখছি প্রিন্ট স্টুডেন্ট, দেন প্রিন্ট ক্লাস 12 সেমিস্টার 3। তুমি যদি টোটালটাকে রান করতে চাও, টোটালটাকে পারবে সেম এখানে রান মডিউল, বা তুমি ডাইরেক্টলি যদি F5 প্রেস করে দাও তাহলেও কিন্তু রান হয়ে যাবে। আগে সেভ করে নেবে, দেন এন্টার প্রেস করলেই দেখো এখানে কিন্তু হয়ে যাবে। তাহলে রান করার জন্য কোন বোতাম ইউজ করা হয়, F5। এমসিকিউ তে থাকতেই পারে যে রান করার জন্য কোন শর্টকাট কি ইউজ করা হয়, সেটা হচ্ছে F5, ঠিক আছে। কোড সংরক্ষণযোগ্য আর পুনর্ব্যবহারযোগ্য, মানে তুমি আবার চাইলে তাকে এডিট করে কাজ করতে পারো। এর জন্য
আইডিয়ালি এডিটর ইউজ করা হয়, ভিএস কোড আর পাইচার্ম, ভ্যারাইটিজ অফ আইডিয়ালি তুমি ইউজ করতে পারো এডিটর। ডিফারেন্সটা দেখে নিই, ইন্টারেক্টিভ মোড আর স্ক্রিপ্ট মোড। ইন্টারেক্টিভ মোড কার্যকর পদ্ধতি হচ্ছে এক লাইন করে টাইপ করে সঙ্গে সঙ্গেই ফলাফল দেখা যায়, আর এখানে হচ্ছে পুরো কোড একবারে রান করা হয়। 2 নম্বর হচ্ছে তাৎক্ষণিক আউটপুট দেখা যায়, আর এটা হচ্ছে কোড ফাইল রান করার পর ফলাফল দেখা যায়। সংরক্ষণ করা যায় না, আর .py ফাইলে সংরক্ষণ করা যায়। দেখো এখানে যে আমাদের ফাইলটা রয়েছে সেটা কিন্তু রয়েছে .py, এই যে এটাকে জুম করে দিচ্ছি, দেখো এই জায়গাটাতে দেখো .py, এটা আমার সেভ করা আছে। আমি যদি একে ওপেন করে দেখতে চাই যে এর মধ্যে কি আছে, চাইলে তুমি ওপেন করে দেখতে পারো। ঠিক আছে, চলো এখানে দেখে নিই। দেখো এটার মধ্যে কিন্তু আমার সেই ডেটাটাই রয়েছে। উপযোগিতা, শেখার জন্য, ছোট কোড পরীক্ষা করার জন্য এটা খুব, আর এটা হচ্ছে বড় প্রোগ্রাম লেখার জন্য আর সংরক্ষণের জন্য। এডিটর প্রয়োজন নেই, নরমালি স্ক্রিপ্টিং এ হয়ে যাবে, সেই জায়গাটাতে হয়ে যাবে, মানে সেই ইন্টারেক্টিভ মোডেই হয়ে যাবে। আর এটা প্রয়োজন হয় যেমন আইডিয়ালি দরকার হয়, বা তুমি চাইলে ভিএস কোড ইউজ করতে পারো, পাইচার্ম ইউজ করতে পারো, এই ধরনের এডিটর তুমি ইউজ করতে পারো। এটার একটা উদাহরণ দেওয়া আছে এখানে, দেন প্রিন্ট হেলো লেখার সাথে সাথে তুমি আউটপুট পেয়ে যাবে হেলো, বাট এইখানে তুমি প্রিন্ট হেলো করার পর তাকে সেভ করতে হবে যে কোনো ফাইল নেম, এখানে hello.py দেন ফাইলে লেখা হয়, দেন তুমি যদি তাকে করো তাহলে তুমি আউটপুট দেখতে পাবে। এটা হচ্ছে কম্পারিজন দুটো, ইন্টারেক্টিভ মোড আর স্ক্রিপ্টিং এর মধ্যে। দেন এবার চলে আসি এই জায়গাটাতে যেটা ডিউ ছিল। দেখো তাহলে কোড এডিটরে আমরা কি করি, আমরা পাইথনের কোডটা লিখি। ঠিক আছে, তাহলে এই যে কোড লিখি তাকে আমরা কি বলি, সোর্স ফাইল। আগে আমি বলেছি যেখানে .py ভাবে সেভ করব তাকে আমি কি বলবো, সোর্স ফাইল। তাহলে সোর্স ফাইলের মধ্যে কি থাকে, পাইথনের কোডটা লেখা থাকে। এবার কি হয়, তুমি যদি অবজার্ভিং করো, দেখো এখানে লেখা আছে কম্পাইলার। তাহলে কম্পাইলার প্রথমে সেটাকে কম্পাইল করে, আর এই টোটাল পার্টটা দেখো রয়েছে পাইথন ইন্টারপ্রেটারের মধ্যে। তাহলে পাইথন ইন্টারপ্রেটারের মধ্যে ইনবিল্ট অবস্থাতে রয়েছে কম্পাইলার। তাহলে ইন্টারপ্রেটারের মধ্যে ইউজ করা হয়েছে কম্পাইলারকে। কম্পাইলার কি করে, কম্পাইলার যে কোডটা পাইথনের কোডটা রয়েছে বা সোর্স কোডটা রয়েছে সেই কোডকে কনভার্ট করে দেয় বাইট কোডে। কি কোডে, বাইট কোডে। আর যখনই সেটাকে বাইট কোডে কনভার্ট করে তার এক্সটেনশন কিন্তু চেঞ্জ হয়ে যায় .py তে। যেহেতু তুমি এইভাবে মনে রাখবে যে কম্পাইল করার পর এই যে সিটা অ্যাড হয়ে গেছে, আর সেটাকে ভিএম পাইথন ভার্চুয়াল মেশিন দিয়ে কম্পাইল করার, এক্সিকিউটিং করার পর আমি প্রোগ্রামটাকে কি করতে পারি, আমরা রান করতে পারি। তাহলে এখানে ইন্টারপ্রেটারের মধ্যে তিনটে কাজ হচ্ছে। একটা হচ্ছে কম্পাইলিং হচ্ছে, কম্পাইলিং হয়ে বাইট কোড কনভার্ট হচ্ছে, বাইট কোডকে ভার্চুয়াল মেশিন পিভিএম দ্বারা, পাইথন ভার্চুয়াল মেশিন দ্বারা রান প্রোগ্রামে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে পয়েন্টগুলো দেখিনি। পাইথন প্রোগ্রাম কম্পাইল করা হলে কম্পাইল বাইট কোড পাওয়া যায়। তাহলে কম্পাইল করার পর কি পাওয়া যায়, বাইট কোড। এই যে এই বাইট কোড পাওয়া যায়। বাইট কোড হলো কতকগুলি নির্দেশাবলীর সমষ্টি যার সাহায্যে গাণিতিক, যুক্তিগত, মেমরি সম্পর্কিত কাজ করা হয়। প্রতিটি নির্দেশের সাইজ 1 বাইট হওয়ায় এর নাম বাইট কোড। তাহলে বাইট কোড সিস্টেম নিরপেক্ষ, সিস্টেম ইন্ডিপেন্ডেন্ট আর প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। প্ল্যাটফর্ম আর সিস্টেম মিনিং সেম, যেমন উইন্ডো, লিনাক্স এগুলো বলে সিস্টেম বা প্ল্যাটফর্ম। তাহলে কি বললাম, এই যে দেখো সোর্স কোড, পাইথন সোর্স কোড যখন ইন্টারপ্রেটারে যাবে কি হবে, কম্পাইলারে নিয়ে আসবে, কম্পাইলারে কনভার্ট করে দেবে বাইট কোড, আর পাইথন ভার্চুয়াল মেশিন তাকে কি করে দেবে, এক্সিকিউট হওয়ার জন্য রেডি করে দেবে। যে এক্সিকিউট হওয়ার পর কি আসবে রেজাল্ট, এখান থেকে সে ইনপুট আর লাইব্রেরি মডিউল এগুলো তো নেবে। আর এই জায়গাটাতে দেখো আমি দিয়ে দিয়েছি এক্সটেনশন গুলো, কি কি এক্সটেনশন থাকবে সেটাকে এখানে শো করে দিয়েছি। তিনটা এক্সটেনশন হয়, একটা হচ্ছে .py, .pyw আর .pyi। তাহলে ইন্টারপ্রেটার কি বললাম, ইন্টারপ্রেটার হচ্ছে লাইন বাই লাইন সোর্স কোড স্ক্যান করে। দেখো তুমি যখন প্রিভিয়াসলি পড়েছিলে এই জায়গাতে কিন্তু আমার কোনো কম্পাইল
এই জায়গাতে কিন্তু আমার কোনো কিছু লেখা ছিল না, এখানে আমার শুধু লেখা ছিল জাস্ট ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ, এই যে ইন্টারপ্রেটেড। বাট যদি পড়ে যে পাইথন কি ধরনের ল্যাঙ্গুয়েজ, পাইথন কিন্তু কম্পাইলার আর ইন্টারপ্রেটার বোথ, ইন্টারপ্রেটার কিন্তু বোথ রয়েছে, কারণ ইন্টারপ্রেটারের মধ্যে ইনবিল্ট অবস্থাতে আমাকে কম্পাইলারকে অ্যাড করে রাখা হয়েছে। এবার লাইন বাই লাইন যদি আমাকে এক্সিকিউট করতে হয়, তাহলে এখানে দেখো ইন্টারপ্রেটার লাইন বাই লাইন সোর্স কোড স্ক্যান করে, তাহলে লাইন বাই লাইন করলে সত্যি এটা একটু স্লো প্রসেস। তাহলে এই যে স্লোটাকে ফাস্ট করার জন্যই আমার কি ইউজ করা হয়েছে, কম্পাইলার। তাহলে দেখো এর গতি ধীর, তাহলে গতি বাড়ানোর জন্য কি ইউজ করা হয়েছে, পিভিএম পাইথন ভার্চুয়াল মেশিনে একটি কম্পাইলার যাকে বলা হয় জিট কম্পাইলার, জিট জাস্ট ইন টাইম যুক্ত করে কাজের গতি বৃদ্ধি করা হয়। তাহলে সি পাইথনে জিট ব্যবহার করা হয় না, সি পাইথনে জিট ব্যবহার করা হয় না, বাট পাইপায়ে জিট কম্পাইলার ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে কি ইন্টারপ্রেটারের মধ্যে আমরা কি ইউজ করি, কম্পাইলার। ইন্টারপ্রেটারের মধ্যে আমরা ইউজ করি না, অলরেডি ইন্টারপ্রেটারের মধ্যে ইনবিল্ট দেওয়াই থাকে কি, কম্পাইলার। তাহলে যদি বলা হয় পাইথন কোন ধরনের ল্যাঙ্গুয়েজ, কম্পাইলার না ইন্টারপ্রেটার, তাহলে কি বোথ। তাহলে পাইথন হচ্ছে বোথ, ইন্টারপ্রেটার আর কম্পাইলার। দেন নেক্সট চলে আসি পাইথন ক্যারেক্টার সেট। তাহলে পাইথনের ক্যারেক্টার সেট রয়েছে। তাহলে পাইথনের ক্যারেক্টার সেট হলো পাইথন প্রোগ্রাম লেখার জন্য যেসব অক্ষর, সংখ্যা, প্রতীক ব্যবহার করা যায় তাদের একটি নির্দিষ্ট সংগ্রহ। প্রতিটি মৌলিক উপাদানের মানে এখানে মৌলিক গঠন উপাদান, এটি প্রোগ্রামের মৌলিক গঠন উপাদান। তাহলে আমরা কোনো পাইথন প্রোগ্রাম লেখার জন্য যেসব অক্ষর বা ক্যারেক্টার, ডিজিট বা সিম্বল যেগুলো ব্যবহার করে থাকি সেগুলোই হচ্ছে কিন্তু ক্যারেক্টার সেট। এখান থেকে দেখো যদি তুমি দেখো লেটারসের মধ্যে আমরা কি কি ইউজ করে থাকি, ক্যাপিটাল এ টু জেড, স্মল এ টু জেড, এগুলো হচ্ছে লেটারসের মধ্যে 52টা আছে। আর ডিজিটসে যদি তুমি দেখো 0 to 9 10টা আছে, স্পেশাল সিম্বল 31টা আছে, স্পেস, প্লাস, মাইনাস, এই যেগুলো হচ্ছে। আর হোয়াইট স্পেসের মধ্যে ব্ল্যাক স্পেস, ট্যাব, ক্যারেজ রিটার্ন, নিউ লাইন, ফর্ম ফিট, এই সবগুলো রয়েছে। আর এই জায়গাতে আরেকটা রয়েছে আদার ক্যারেক্টারসে কি আছে, সমস্ত অ্যাস্কি আর ইউনিকোড ডেটা ও লেটাবেলের অংশ প্রসেস করে। তাহলে ইউনিকোডের ফুল ফর্ম কি, ইউনিভার্সাল কোডেড ক্যারেক্টার সেট, আর অ্যাস্কির ফুল ফর্ম হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। তাহলে এখান থেকে থাকতে পারে ফুল ফর্ম বা ক্যারেক্টার কোনটা আমাদের ক্যারেক্টার সেটের মধ্যে পড়ছে, এই ধরনের কোশ্চেন কিন্তু থাকতে পারে। তোমরা ডিটেইলসটা একবার দেখবে, দেখার পর তোমাদের যদি মনে হয় যে কোনো জায়গাতে ডাউট রয়েছে বা কোনো জায়গাতে বুঝতে যদি না পারো, তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এই ভিডিওটা এত দূরেই থাক, নেক্সট ভিডিওর জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমরা নেক্সট ভিডিওটা দেখতে পাও, তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসে। ঠিক আছে।